নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কল্যাণ ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা খুব তাড়াতাড়ি, ডিওডিএল এর ক্লাব পরীক্ষা তোমাদের। এর আগে মেঘনাদ বধ কাব্যের সাজেশনটা তোমাদের দেয়া হয়েছে, কিন্তু 205 যে সাজেশনটার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, সেই ভিডিওটা দিতে একটু দেরি হলো, কিন্তু দিচ্ছি আজকে। এমন নয় যে আমার সাজেশন আমি যেটা দেব সেটাই আসবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং যে এতদিন পড়াচ্ছি, নিজে পড়াশোনা করছি, সেই দৃষ্টিভঙ্গি থেকে যে প্রশ্নগুলো আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষার উপযোগী হবে। শুধু পরীক্ষাই নয়, মানে প্রশ্নটাই নয়, কোন প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে। কোনো প্রশ্ন যদি কমন না থাকে সেই প্রশ্নটারও উত্তর কিভাবে তুমি লিখে আসবে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আশা করি যাদের তোমরা পরীক্ষার্থী যারা, তাদের আশা করি ভিডিওটা কাজে লাগবে। তো আমরা আগের দিন মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গটা নিয়ে আলোচনা করেছিলাম, সাজেশন বলতে পারো, সাজেশনটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে বলেছিলাম মেঘনাদ বধ কাব্যের যে চতুর্থ স্বর্গটা আগেরবার পরীক্ষায় তোমাদের এসেছে, কিন্তু তার মানে এই নয় যে চতুর্থ স্বর্গটা আর পরীক্ষায় এবার আসবে না। চতুর্থ স্বর্গটা পরীক্ষায় অন্যভাবেও আসতে পারে, যে এই স্বর্গের নামকরণের সার্থকতা কোথায়, কিংবা চতুর্থ স্বর্গটা পুরো মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক কিনা, এভাবে আসতে পারে। কিংবা চতুর্থ স্বর্গের সীতা এবং সরমার কথোপকথন, এই বিষয়টাও আসতে পারে। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একটা জিনিস, যে আমরা প্রশ্নটা যখন উত্তরটা লিখব তার আগে কিন্তু আমার টেক্সটটা ভালো করে পড়া থাকতে হবে। কারণ টেক্সট যদি তোমার ভালো করে পড়া না থাকে, তোমার কিন্তু প্রশ্ন লাইন মানে যে কোনো একটা বিষয় থেকে লাইন তুলে প্রশ্ন দিতে পারে। পরবর্তী আলোচনাগুলোতে আমরা আসছি, তার আগে এই বিষয়টা ক্লিয়ার করে নেওয়া দরকার। মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রেও সুবর্ণ দেউটি তলে এরকম একটা লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে, এবং কে কখন এই কথা বলেছে কিংবা কোন পরিপ্রেক্ষিতে কবি এই কথা বলেছেন, এরকম প্রশ্ন আসতে পারে। সেখানে সীতা সরমার কথোপকথনের প্রসঙ্গটা খুব সুন্দর করে লিখে আসতে হবে। এবং যদি সীতা চরিত্র আসে, যে ধরো আসলো চতুর্থ স্বর্গে উল্লিখিত সীতা চরিত্রের মধ্যে মধুসূদন কিভাবে মাতৃ আরাধনা করেছেন, তাহলে সীতা চরিত্র লিখতে হচ্ছে। এবার যে ষষ্ঠ স্বর্গ থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ষষ্ঠ স্বর্গের নামকরণ কেন বধ হলো, বধ নামকরণ কেন হলো, কিংবা ওখানে ষষ্ঠ স্বর্গেই তো ইন্দ্রজিতের বধ হয়ে যাচ্ছে, তারপরেও নবম স্বর্গ পর্যন্ত যাচ্ছে, তাহলে ষষ্ঠ স্বর্গেই যেখানে ইন্দ্রজিতের বধ হয়ে যাচ্ছে, তাহলে সেই মৃত্যুর মধ্যে দিয়ে কাব্যের নামকরণটা কেন হলো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। কিংবা এই স্বর্গটার গুরুত্ব আসতে পারে, নামকরণের সার্থকতা আসতে পারে ষষ্ঠ স্বর্গের। এবার বৃত্ত সংহার কাব্য নিয়ে আলোচনা করি। মেঘনাদ বধ কাব্যের মতোই এটাও একটা বৃহৎ রচনা বলা যেতে পারে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনা। এখানেও আমরা দেখছি দেবতা এবং দানবদের একটা যুদ্ধের পটভূমিকা তৈরি হচ্ছে। আমি পুরো ঘটনা বলছি না, তাহলে দুটো স্বর্গ আলোচনা করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করি। ধরো প্রশ্ন আসলো এভাবে, যে বৃত্তসংহার কাব্যটির শ্রেণী বিচার করো, অথবা জাতি বিচার করো, অথবা বৃত্তসংহার কাব্যটিকে কি মহাকাব্যধর্মী রচনা বলা যায়, বৃত্তসংহার কাব্যের মহাকাব্যত্ব বিচার করো, এইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে সেখানে প্রশ্নের উত্তরগুলো লিখবে কিভাবে তোমরা। তো এই প্রেক্ষিতে অবশ্যই মনে রাখতে হবে বৃত্তসংহার কাব্যটাও কিন্তু আমাকে লাইনগুলো পড়ে পড়ে যেতে হবে। প্রত্যেকটা স্বর্গের বিষয়বস্তু খুব ভালো করে আমাকে জানতে হবে। তো সেটা কিভাবে মনে রাখতে হবে, গল্পের ছলে তোমরা পড়তে পারো। তো আমরা প্রথম থেকেই দেখেছি যে বৃত্তসংহার কাব্যটাকে নিয়ে যদি আমরা দেখি যে এর বিষয়বস্তু কি, এই যে প্রথমেই বললাম দেবতা এবং দানবদের যুদ্ধ। এখানে আমরা যদি মাইথোলজিক্যাল যে সিরিয়ালগুলো টিভিতে হয় সেগুলো যদি দেখি, কিংবা যখন আমরা ওই মহালয়া দেখি, তখন একটা জিনিস বারবার দেখব, যে দেবতাদের বিতাড়িত করা হচ্ছে স্বর্গ থেকে, দেবতারা তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখানেও বিত্র নামক এক দৈত্যের দ্বারা স্বর্গের দেবতারা তাদের আসনচ্যুত হচ্ছেন, মানে স্থানচ্যুত হচ্ছেন। দেবতারা স্বর্গ থেকে মানে বিতাড়িত হচ্ছেন কোথায়, পাতালপুরীতে এসে আশ্রয় নিচ্ছেন দেবতারা।
এই যে দেবতাদের স্বর্গ থেকে পাতালে পাঠিয়ে দিচ্ছে বৃত্রাসুর, প্রবল প্রতাপশালী এক দৈত্য বৃত্রাসুর তাদেরকে বিতাড়িত করছে। এবার বিতাড়িত যখন করছে তখন সমস্ত দেবতারা নিজেই পাতালপুরীতে এসে আশ্রয় নিয়েছেন কোনো রকমে, কিন্তু দেবরাজ ইন্দ্র সেই সময় স্বর্গে ছিলেন না। উনি এক স্থানে নিয়তির আরাধনায় আর তপস্যায় ব্যস্ত ছিলেন। উনি একটা জায়গাতে তপস্যা করছিলেন। দেবরাজ ইন্দ্র তাহলে সেখানে অনুপস্থিত, দেবরাজ ইন্দ্রতে পাতালপুরীতে নেই তার মানে। আর দেবতাদের যখন বিতাড়িত করা হলো স্বর্গ থেকে, সেই সময় রতি আর কামদেব আর রতিকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়নি, তারা স্বর্গেই রয়ে গিয়েছিল। এবার এই স্বর্গে থেকে যে দেবতারা স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে পাতালপুরীতে এসে আশ্রয় নিয়েছেন, তাদের ক্ষেত্রে পরিস্থিতিটা অনেকটা জটিল হয়ে যাচ্ছে। স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে তারা পাতালে আশ্রয় নিয়েছে, তো তারা সেখানে ষড়যন্ত্রে ব্যস্ত কিভাবে আবার দৈত্যদের উপর আক্রমণ করা যায় এবং দৈত্যদের কিভাবে স্বর্গ থেকে তাড়িয়ে দেবতারা নিজেদের আসনটা দখল করবেন, এরকম ভাবে ষড়যন্ত্র চলছে, একটা শলা পরামর্শ চলছে, আলোচনা চলছে। এটা হলো পাতালপুরীর দৃশ্যটা। এদিকে বৃত্রাসুর যে দেবতাদের তাড়িয়ে দিয়ে স্বর্গলোকে নিজের জায়গা অধিকার দখল করে নিয়েছে, সেখানে বৃত্রাসুরের স্ত্রী ঐন্দ্রিলা, তিনি আবার স্বামীর এই যে খারাপ কাজে এমন ভাবে সঙ্গ দিচ্ছেন, আবার উস্কে দিচ্ছেন কিভাবে, ইন্দ্রপত্নী শচী, যার রূপ লাবণ্যের কথা তিনি দাসী মুখে শুনেছেন, তিনি অভিলাষ পোষণ করছেন যে সেই শচী দেবীকে ঐন্দ্রিলার সেবায় নিযুক্ত করতে হবে। বৃত্রাসুরের কাছে তিনি অনুরোধ করছেন। বৃত্রাসুর স্ত্রীর কথা মতো ভীষণ নামে এক দৈত্যকে শচী দেবীকে খুঁজে আনার জন্য নির্দেশ দেন, এবং এভাবেও তাকে বলা হয় যে যদি যুদ্ধ করে কিংবা কোনো রকম মানে ছল বল কৌশলে যদি শচী দেবী আসতে রাজি না হন, তাহলে বলপূর্বক অপহরণ করে আনার জন্য আদেশ দেন ভীষণ নামে দৈত্যকে। এবার শচী দেবী আছেন কোথায়? শচী দেবী নৈমিষারণ্য বলে একটা জায়গাতে শচী দেবী আছেন। তো সেখানে শচী দেবী তার এক সখী চপলা বা বিদ্যুৎ তার নাম, তার সাথে সেখানে অবস্থান করছেন নৈমিষারণ্যে। এই যে নৈমিষারণ্যে অবস্থানের কথাটা কামদেব জানতেন। কামদেব বৃত্তাসুরকে জানিয়ে দেয় কথা, কিন্তু কামদেব যেমন বৃত্তাসুরকে জানিয়ে দেয়, ঠিক তেমনি শচী দেবীকেও এই কথা জানিয়ে দেয় যে তোমাকে অপহরণের চেষ্টা করা হচ্ছে। তখন শচী দেবী প্রচন্ড আকুল পাথাল করেন যে কিভাবে আমার এই অবস্থা থেকে আমি মুক্তি পাবো। কিন্তু শচী দেবী তখন জানেন যে আমার স্বামী অর্থাৎ ইন্দ্রদেব তো তখন তপস্যায় রত রয়েছেন, তাহলে আহ ইন্দ্রদেব যে শিখরে, কুমেরু শিখরে তপস্যায় রত আছেন, সেখান থেকে ইন্দ্রদেব এখন আমাকে উদ্ধার করতে আসবেন না। তখন তিনি তার পুত্র জয়ন্তকে স্মরণ করেন। তো সেই সময় জয়ন্তরও আসতে কিছুটা বিলম্ব হয়েছে। তো শচী দেবী এখন কি করবেন, তার সখী চপলা তখন তাকে অনুরোধ করেন ব্রহ্মালয়ে বা কৈলাসে কোথাও একটা আশ্রয় নিতে। কিন্তু শচী দেবী পরের গৃহে, পরের মানে আবাসনে কিছুতে আশ্রয় নিতে রাজি হন না। তো তখন বিদ্যুৎ অর্থাৎ চপলা শচী দেবীকে বলেন তুমি নিজের যে বেশে সেই বেশে যেও না, তুমি হচ্ছে ছদ্মবেশে যাও। তখন চপলা যে বেশটা ধারণ করে সেই বেশের উপযোগী চপলা একটা মায়া বন তৈরি করে দেয়। সেই মায়া বনে ভীষণ নামে দৈত্য আসে। ভীষণ নামে দৈত্য এসে শচী দেবীকে খোঁজার চেষ্টা করে, এবং চপলা তখন এই দৈত্যকে বলেন যে শচী দেবীর আলয়ে চলো, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। এবং সেখানে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার পরে ভীষণ নামে দৈত্য পুত্র জয়ন্তর হাতে নিহত হয়। তো এই ঘটনা বৃত্রাসুরের কানে পৌঁছায় যে আমার পুত্র আমার মানে যে ভীষণ নামে দৈত্য সেটা ইন্দ্রপুত্রের হাতে নিহত হয়েছে। তখন তিনি শচী দেবীকে অপহরণ করে আনার জন্য তার নিজের সন্তান রুদ্রপীরকে আদেশ দেন, রুদ্রপীর যাতে এখানে আসে।
তো প্রথম স্বর্গের ঘটনাটা এইভাবে অনেকটা এগোচ্ছে। তো অনেক বড় ঘটনাটা তো আমি এই পর্যন্তই আলোচনা করলাম। তো এই মহাকাব্যত্ব জিনিসটা ব্যাখ্যা করতে গেলে এই ঘটনাগুলোকে আনতে হবে এবং প্রত্যেকটা স্বর্গের ঘটনা খুব সুন্দর করে পড়তে হবে। যাই হোক, আর এখান থেকে যে রুদ্রপীরের কথা বললাম, রুদ্রপীর চরিত্রটাকে নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে। যদি চরিত্র বিচার থেকে প্রশ্ন আসে, রুদ্রপীর কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট চরিত্র, এবং ইন্দ্র চরিত্রটিও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে। দধিচি চরিত্র, ইন্দ্র এবং রুদ্রপীর এবং দধিচি চরিত্র, এই চরিত্রগুলো কিন্তু আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে। এবং ঐন্দ্রিলা, যদি নারী চরিত্রের কথা আমরা পড়ি বৃত্রসংহার কাব্যের, ঐন্দ্রিলা কিন্তু একটি গুরুত্বপূর্ণ খল চরিত্র। আর যদি ভালো চরিত্রের কথা পড়ি তার শচী চরিত্র। এই প্রশ্নগুলো আমাদের দেখে যাওয়া দরকার। এবার আসি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থ, বিভিন্ন কবিতার সমাহার, সেই সমাহারগুলোকে নিয়ে। তো আমরা জীবনানন্দ দাশের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো সম্পর্কে আলোচনা করব। কবিতাগুলো, যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, জীবনানন্দ দাশের বনলতা সেন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের বছরের পক্ষে। কারণ আগের বছর যে প্রশ্নগুলো এসেছে, আশা করি সেই প্রশ্নগুলো রিপিট হবে না। বনলতা সেন টা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আরো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করছি অবশ্যই। এই যে দেখো, বনলতা সেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে? বনলতা সেনের লাইন তুলে প্রশ্ন আসতে পারে যে এই একটা কোনো লাইন দিল যে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে কবি কথিত কিংবা কবির প্রার্থিত যে নারী মূর্তি বনলতা সেন, তাও আবার পদবী সমেত নাটোরের, কবি উল্লেখ করে দিচ্ছেন। এই প্রেক্ষিতে নামকরণের, কবিতাটির নামকরণের সার্থকতা, কিংবা কবি মানুষ বিচার করো, উল্লেখ করো, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে বনলতা সেন। তো সেখান থেকে লিখতে গেলে মনে রাখতে হবে কিছু কথা, যে জীবনানন্দ দাশের কবিতা মানেই রবীন্দ্র পরবর্তী আধুনিক কবিদের মধ্যে কিন্তু জীবনানন্দ দাশ একজন। তার কবিতার মধ্যেই আধুনিকতার ছোঁয়া অনিবার্য। আধুনিকতা বলতে কি, এই যে রবীন্দ্রনাথ বেষ্টিত বা পরিবেষ্টিত যে কবি সমাজ, সেই কবি সমাজের ঘেরাটোপ থেকে বেরিয়ে যে কয়েকজন কবি তাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন, তাদের মধ্যে জীবনানন্দ দাশ একজন। তার কবিতায় ভালোবাসা আছে, নিরাশা আছে, রোমান্টিকতা আছে, প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে। বেশি করে আমরা জীবনানন্দের কবিতায় বেশি করে দেখতে পাবো প্রকৃতির ছোঁয়া। সেই প্রকৃতির মধ্যেই যেন একটা রোম্যান্টিসিজম রয়েছে। কিন্তু এখানে কবি একজন তার প্রার্থিত নারী মূর্তির কল্পনা করেছেন। সেই নারী মূর্তিটাকে বনলতা সেন। কবি বলছেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তো এই পাখির নীড়ের সাথে তুলনা করা হচ্ছে। কবি প্রথম লাইনগুলো যদি আমরা দেখতে চাই, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কবি এই যে হাজার বছরের কথা উল্লেখ করছেন, এটা কোনো মাপ নয় কিংবা কোনো অঙ্ক নয় যে এটা ঠিক হাজার বছরই। কারণ এই হাজার বছর বলতে এখানে যুগ যুগান্তর ধরে, অনন্তকাল ধরে কবি পথ হাঁটছেন পৃথিবীর পথে। পৃথিবীর পথে বলতে এখানে এই জীবনের পথে বলা যায়। কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের কক্ষপথেই পথ হাঁটে। সেই হাঁটা হয়তো কখনো সম্পূর্ণ হয় না। এই জীবন থেকে মৃত্যু পর্যন্ত পথ হাঁটা, নিজের কক্ষপথেই নিজেকে আবর্তন করে ঘোরা। কবি সেই পথ হেঁটে চলেছেন, সেই পথের যেন কোথাও শেষ নেই। কিন্তু আবার কবি বলছেন, কবি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। সফেন মানে কি? ফেনায়। যে সমুদ্র যখন একটা করে ঢেউ দেয়, সেই ঢেউয়ে আমরা দেখতে পাবো ফেনা আছে। এই যে আমাদের জীবনের প্রত্যেকটা উতার চড়াব, যেটা আমরা বলি লয় বিলয় যদি আমরা হিসাবে যদি ধরি, এই প্রত্যেকটা আসা এবং যাওয়ার মধ্যে এবং জীবনের এই উত্থান পতনের মধ্যে কিছু বুদবুদ সৃষ্টি হয়, কিছু ফেনা তৈরি হয়। কিছু ভালো মুহূর্ত যেমন আমাদের জীবনে একটা কি বলবো, একটা আবরণ, আস্তরণ সৃষ্টি করে, তেমনি খারাপ মুহূর্তও কিন্তু একটা প্রলেপ, একটা দাগ রেখে যায়। তো এগুলোই এই প্রত্যেকটা ঘাত প্রতিঘাত, প্রতিটা আঘাত, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত কবির জীবনেও এসেছে। কবিকে সেগুলো ক্লান্ত করেছে। কবি এখানে এই ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, অন্ধকার বিদিশার নগরীর কথা বলেছেন,
কারণ চুলের সঙ্গে তুলনা করেছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। আবার বলেছেন অতি দূর সমুদ্রে কোথায় মালয় সাগরের কথা বলছেন। এই যে মালয় সাগর, বিদিশার নিশা, এই কথাগুলো উল্লেখ করার মধ্যে দিয়ে কবি এই অনন্ত কালের পথ চলা মানে ঐতিহাসিক একটা আবহ তৈরি করেছেন, এটা বোঝানোর জন্য যে কবি কতটা ক্লান্ত, কবি কতটা পরিশ্রান্ত। এই সাময়িক বিবরণগুলো, সমসাময়িক বিবরণগুলো কবি দিয়েছেন এই কারণে। এবং এই যে কবির দীর্ঘ পথ চলার শান্তি উনি কোথায় পেয়েছেন, যখন বনলতা সেন বলছেন পাখির নীড়ের মতো চোখ তুলে বলছেন এতদিন কোথায় ছিলেন, কবিকে যেন ওই অনুভূতিটুকু একটা চরম প্রাপ্তি দিয়েছে। এই যে একটা আন্তরিকতা, কোথায় ছিলেন মানে মানে কবির যে প্রার্থিতা নারী, সেও যেন কবিকে খুঁজছিল। এই প্রার্থিতা নারী হতে পারে সত্যি সত্যি কোনো নারী চরিত্রের কথা কবি বলছেন, কিংবা হতে পারে বাংলাদেশের যে প্রাকৃতিক শোভা, দেশ মাতৃকা, তার কথা কবি উল্লেখ করছেন, যে সারা সারা পৃথিবী যেখানেই ঘোরো না কেন শান্তি দিচ্ছে কে, এই জননী আর কি, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী শান্তি দিচ্ছে। এবং জিজ্ঞাসা করছে এতদিন কোথায় ছিলেন, পরক্ষণেই কবি বলছেন এই পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এই বনলতা সেন কবিকে শান্তি দিয়েছিল দুদণ্ড। এটা বনলতা সেনের কবিতাটা এইভাবে তোমরা লিখতে পারো। আর তোমাদের রাত্রি কবিতাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তিমির হননের গান তোমাদের ইন্টারনালে চলে এসেছে, কিন্তু তবুও বলবো একবার দেখে যেতে। ইন্টারনালে এসেছে মানেই যে এখানে আসবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আসতেই পারে। রাত্রি কবিতাতেও আমরা দেখছি একটা রাত্রি কথার মাধ্যমের মধ্যেই তোমরা বুঝতে পারছো একটা ঘন ঘোর অবস্থা। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী বাংলার সামাজিক জীবনে, সাংস্কৃতিক জীবনে যে অবক্ষয়ের একটা পরিবেশ দেখা দিয়েছে, সেই অবক্ষয়ের ফলে অবক্ষয়ের প্রভাব পড়েছিল বাংলার সাহিত্য সমাজেও এবং সমস্ত জনজীবনেও পড়েছিল। এই চারিদিকে কালোবাজারি দাঙ্গা, এর এর ফলে এই যে নবান্ন নাটকে যে আমরা দেখেছিলাম একটা টাউট প্রথা, টাউট রয়েছে এবং দাঙ্গার পরিবেশ রয়েছে, এর ফলে সাময়িক জনজীবন বিঘ্নিত হচ্ছিল। এই কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি কবি এই যে জীবনের যে নেতিবাচক দিকগুলো, জীবনের সমাজের যে নেতিবাচক দিকগুলো রয়েছে, এই যে 1946-47 কবিতা, সেই কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি একই রকম ঘটনা। কবি এই যে বার বনিতাদের কথা বলছেন, যারা পতিতাপল্লীতে থাকে তাদের কথায় বিভিন্ন কবিতাতে কবি উল্লেখ করেছেন। সেখানে বলছেন কলতলায় এই বারাঙ্গনাদের চিৎকার, যে সারা রাত তাদের একটা মানে কি বলবো অবাধ যৌন আসঙ্গের পরে কলতলায় তাদের ভোরবেলা চিৎকার, এই লাইনগুলোর মধ্যে দিয়ে কবি যেন সমাজ জীবনটাকে স্পষ্ট করে দেখাচ্ছেন। তো এই রাত্রি কবিতা এবং 1946-47 কবিতার সমসাময়িক প্রেক্ষাপটের হিসাবে নৈরাশ্যবাদ কোথায় কোথায় ধরা পড়েছে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়তে পারো। আর তিমির হননের গানটা একটু দেখে যাওয়ার দরকার। এরপরে আধুনিক কবিতা, আধুনিক কবিতাতে রয়েছে তোমাদের শক্তি চট্টোপাধ্যায় রয়েছেন, শঙ্খ ঘোষ রয়েছেন, আর সুধীন্দ্রনাথ দত্ত রয়েছেন, আর সমর সেন রয়েছেন। তো এখানে বলবো বাবরের প্রার্থনাটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বাবরের প্রার্থনাতেও লাইন তুলে প্রশ্ন আসতে পারে যে বাবর কি প্রার্থনা করছেন, তার সেই প্রার্থনার কারণ কি, কিংবা তার প্রার্থনা কতদূর ফলপ্রসূ হয়েছিল। তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটা যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো বাবরের প্রার্থনা কবিতায় কবি বলছেন একজন পিতা এবং পুত্রের সম্পর্কের কথা। সেই সম্পর্কটা যখন পুত্রের অসুস্থতা, সেই অসুস্থতায় পিতার মধ্যে সেই সম্পর্কের দাবিটা আরো বেশি করে ধ্বনিত হচ্ছে। কিভাবে, এই যে বাবর বলছেন এই তো জানু পেতে বসে আছি, বলছেন আমাকে শূন্য করে দিও না, আমাকে ফিরিয়ে দাও। কাকে ফিরিয়ে দাও? তার পুত্র হুমায়ুনের কথা বলছেন, তার পুত্র হুমায়ুন, সে প্রচন্ডভাবে অসুস্থ। বলছেন ক্ষয় রোগে আক্রান্ত, ধীরে ধীরে যেন হুমায়ুন ক্ষয়ে যাচ্ছে। তার এখন যৌবনের সময়, সে তরতাজা থাকবে, কিন্তু সে দিন দিন ক্ষয় রোগে আক্রান্ত, দিন দিন কোথায় যেন হুমায়ুন হারিয়ে যাচ্ছে। তাকে চাইছেন, বাবর চাইছেন তাকে ফিরে পেতে, সুস্থ সবল একজন তরতাজা যুবক হিসেবে ফিরে পেতে চাইছেন, কিন্তু পারছেন না।
সে দিন দিন আরো ক্ষয়ে যাচ্ছে। এক্ষেত্রে শঙ্খ ঘোষের জীবন দর্শনটাও উল্লেখ করা প্রয়োজন। কবি শঙ্খ ঘোষের কন্যাও এক সময়, তো তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শঙ্খ ঘোষ, সেই সময় তার কন্যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছিল। এর ফলে কবি বারবার বিভিন্ন কবিতার যে শিরোনামগুলোতে এবং বিভিন্ন জায়গায় লিখেছেন যে আমি চাইছি যে সুস্থ হোক, আমি বাড়ি ফিরে এসে চাই তার সুন্দর মুখটা আরো প্রজ্বলিত হোক, কিন্তু না, সে দিন দিন যেন ম্লান হয়ে যাচ্ছে। এই হতাশা বোধ, এই সন্তানের এই অসুস্থতা, এই হতাশা বোধ থেকেই বাবরের প্রার্থনা কবি রচনা করেছেন। বাবরের দৃষ্টি দিয়ে কবি যেন নিজের সন্তানের দুরারোগ্য ব্যাধিটাকে প্রকট করে দেখাতে চাইছেন বাবরের চোখ দিয়ে। বাবর ভাবছেন এই যে এত সাম্রাজ্য আমি জয় করেছি, এই যে মানুষকে হত্যা করে তার হত্যা লীলার উপর দিয়ে আমি এত বড় সাম্রাজ্য স্থাপন করেছি, সেটা তো হুমায়ুন কি সেই অভিশাপেই আজ এই ক্ষয়রোগে আক্রান্ত, সে ক্ষয়রোগে দিন দিন শেষ হয়ে যাচ্ছে, এই সন্দেহ যেন বাবর প্রকাশ করেছেন। এই এই পুরো কবিতাটাতেই একজন পিতার হাহাকার দেখা দিয়েছে এবং পুত্রের সুস্থতা কামনার জন্য তিনি যেন সমস্ত রকম প্রতিবাদ, সমস্ত রকম বাধা বিঘ্নতা পেরোতে চাইছেন। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা পড়বে বাবরের প্রার্থনা। অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এর সাথে সমর সেনের মহুয়ার দেশ পড়তে পারো, সুধীন্দ্রনাথ দত্তের যজাতি পড়তে পারো। আধুনিক কবিতা থেকে এগুলো পড়লেই আমার মনে হয় তোমাদের পরীক্ষা উপযোগী অনেকটা সুবিধা হবে। 206-এর সাজেশনও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। 205-এর পরীক্ষাটা হয়ে যাক, 205-এর আগেই পরীক্ষা হওয়ার আগেই, কারণ পরপর তোমাদের পরীক্ষা। যারা এখানে পড়ছো তাদের নোট এবং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। যারা পড়তে পারছো না তোমরা, যারা টিউশনটা অ্যাফোর্ড করতে পারছো না, তাদের জন্য ইউটিউব ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি, যতটা আমার সাধ্যমতো সময় পাই সেটাতে দেওয়ার চেষ্টা করি তোমাদের যাতে সুবিধা হয়। আরো যদি কোনো টপিক নিয়ে তোমাদের আলোচনার দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো যে এই টপিকগুলো নিয়ে আলোচনা করলে আমাদের পরীক্ষার কিছুটা সুবিধা হয়। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। আর আজকের ক্লাসটা আমি একটু খোলা আকাশের নিচে করলাম, একটু কিছুই না, প্রেক্ষাপট আর কি চেঞ্জ করার জন্য। এই যে ভিডিওর জায়গাটা, প্রতিদিন একই জায়গাতে ভিডিও করতে একটু জায়গাটা পরিবর্তন করলাম। কেমন লাগলো তোমাদের আমার ছাদ বাগানের সামান্য কিছু গাছ অবশ্যই জানাবে, আরো অনেক রয়েছে, এগুলো সামনে ছিল। সবাই ভালো থেকো, সবাই ভালো করে পরীক্ষা দেও। থ্যাংক ইউ সবাইকে।